ট্রেনিং ভিডিওটিতে স্বাগতম। এই ট্রেনিং ভিডিওতে আমি অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন প্রিন্সিপালস এর উপরে বলবো। অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনের কিছু প্রিন্সিপালস বা মূলনীতির উপরে বলবো আর কি। তো আপনি যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করবেন, অবজেক্ট ওরিয়েন্টেড বেসড কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট করবেন, সেই ক্ষেত্রে আসলে যে অবজেক্ট ক্লাস যে ডিজাইন করার আছে সেগুলো আসলে এই সমস্ত প্রিন্সিপাল যদি ফলো করে করেন তাহলে আপনার ডিজাইনটা অনেক রোবাস্ট হবে, মানে সহজে ফেল করবেন অথবা মানে ইমপ্লিমেন্টেশনটা যখন মানে ইজিয়ার হবে আর কি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন আমরা একাডেমিক ইনস্টিটিউশনে C++ অথবা জাভা পড়ে থাকি, তখন আমাদেরকে কি করা হয় যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে বিভিন্ন কনসেপ্টগুলো আছে এই সমস্ত কনসেপ্টগুলোকে শেখানো হয় এবং মানে করেসপন্ডিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওই সমস্ত কনসেপ্টকে কিভাবে ইমপ্লিমেন্ট করা হয় এই সম্পর্কে শেখানো হয়। তবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট একটা জিনিস, আর ডিজাইন প্রিন্সিপালস আর ডিজাইনিং যে মানে নলেজ, এটা কাছাকাছি, তারপরে তো সেপারেট। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক অনেক ইনস্টিটিউশনে কি করা হবে যে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হয়তো C++ অথবা জাভা পড়ানোর সময় পড়ানো হবে, কিন্তু এটা সেপারেট কোর্সের মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন সম্পর্কে বলা হয়। আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে কনসেপ্টগুলো আছে এগুলো জানার পরেও সেটা অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন প্রিন্সিপাল যেগুলো আছে এটা হয়তো ইন ডিটেল জানাটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ হয়তো মানে এই লার্নিংটা কমপ্লিট হয় না। অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে হয়তো অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন প্রিন্সিপালস এবং UML এই দুইটা কোর্সকে একসাথে করে পড়ানো যায়, কিন্তু শুধুমাত্র অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট পড়ার পরে যদি ডিজাইন প্রিন্সিপালস গুলো ইন ডিটেলস পড়ানো না হয় তাহলে আমার মনে হয় যে পড়ানোটা কিছুটা ইনকমপ্লিট থেকে যায়। যাই হোক, আমার নাম হচ্ছে সাইদ। আমি জাস্ট এটসেট্রা টেকনোলজিস কানাডা এর আন্ডারে কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করে থাকি। এটা আমার পার্সোনাল ওয়েবসাইট, এটা আমার ইমেল অ্যাড্রেস। আচ্ছা, আমি এই সমস্ত ওয়েবসাইটে মানে ট্রেনিং ভিডিও প্রোভাইড করে থাকি। বুঝতে পারতেছেন এটা বাংলাতে দেওয়া হচ্ছে আর এখানে এডুকেশনগুলো ইংরেজিতে দেওয়া হচ্ছে। আর আপনার এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনি এখানে আস্ক করতে পারেন এবং অন্যদের প্রশ্নের উত্তর আপনি এখানে দিতে পারেন। অফলাইন IT ট্রেনিং এটা মেইনলি কানাডাতে। আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন প্রিন্সিপালস, আমি কিছু বেসিক ডিজাইন প্রিন্সিপাল সম্পর্কে এখানে বলবো আর কি। মিনিমাইজ দ্য অ্যাক্সেসিবিলিটি অফ ক্লাসেস অ্যান্ড মেম্বার্স। এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে ক্লাসের যে মেম্বারগুলো আছে সেই মেম্বারগুলোকে যেন আমরা মানে ইজিলি অ্যাক্সেসেবল করব না বা আননেসেসারিলি অ্যাক্সেসেবল করব না। ক্লাসের ভিতরে যে ইন্টারনাল মেম্বারগুলো আছে, এটা ফাংশনই হোক অথবা মানে ভেরিয়েবলই হোক, এটাকে আমরা চেষ্টা করব যেন এই ক্লাসের বাইরে থেকে মানে যত কম ইউজ করা যায়, মানে মিনিমাম ইউজ দেব। যদি কোনো একটা ফাংশন শুধুমাত্র ক্লাসের ইন্টারনাল পারপাজেই দরকার হয়, সেই ফাংশনটাকে মেথডটাকে আমরা প্রাইভেট রাখবো। আর ভেরিয়েবল যেগুলো থাকবে, প্রপার্টিস যেগুলো থাকবে, এগুলো ফর দ্য মোস্ট পার্ট মেজরিটি টাইম এগুলো কি থাকবে, প্রাইভেট থাকবে। এভাবে আমরা কি করলাম যে ক্লাসের মেম্বারগুলোর অ্যাক্সেসিবিলিটিকে লিমিট করলাম। আসলে প্রিন্সিপালটা কি বলতেছে, প্রিন্সিপালটা আপনার মনে করেন যে এনক্যাপসুলেশন, একটা ভালো এনক্যাপসুলেশন প্রোভাইড করতেছে, একটা ভালো লেভেলের অ্যাবস্ট্রাকশন প্রোভাইড করতেছে। অ্যাবস্ট্রাকশন জিনিসটা কি হচ্ছে, আমরা ক্লাসের মাধ্যমে কি করতেছে, ক্লাস তো অবজেক্টের মাধ্যমে আমরা একটা মানে অ্যাবস্ট্রাকশন প্রোগ্রামিং যেটা আছে সেটা দিচ্ছি আর কি। আমরা চাচ্ছি যে আমরা যদি আমাদের পারপাসটা কি থাকে যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করবো, অবজেক্ট ওরিয়েন্টেড মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট করব, আমাদের মানে আইডিয়া থাকবে এরকম, যখন প্রোগ্রামারটা প্রোগ্রাম লিখবে, সফটওয়্যার লিখবে, তখন মানে মেইন অ্যাক্টিভিটি যখন হবে তখন কি অবজেক্টের ইন্টারনাল কি আছে সেই সম্পর্কে প্রোগ্রামাররা মাথা ঘামাবে না। তারা চিন্তা করবে যে অবজেক্টের ইন্টারাকশন বা অবজেক্টের বিহেভিয়ার যেটা আছে ওইটার থ্রুতে ওইটাকে তারা মেইন ফোকাস থাকবে, কিন্তু অবজেক্টের ইন্টারনালি কি আছে, অবজেক্ট ইন্টারনালি কি কাজ করে এই জিনিসটা তাদের ফোকাস থাকবে না। তাহলে আমাদের কি কি করতে হবে, অবজেক্টটাকে এমনভাবে ডিজাইন করতে হবে যেন এটার ইন্টারনাল ইমপ্লিমেন্টেশনটা নিয়ে প্রোগ্রামারকে সবসময় চিন্তা করতে না হয়। যখন প্রোগ্রামটাকে ডিজাইন করা হবে বা ক্লাসগুলোকে ডিজাইন করা হবে, অবজেক্টগুলোকে ডিজাইন করা হবে, তখন ইন ডিটেলস ডিজাইন মানে সমস্ত কনসিডারেশন রেখে ওগুলাকে ডিজাইন করতে হবে যেন পরবর্তীতে প্রোগ্রামারদেরকে ওই জিনিসগুলোকে নিয়ে অত বেশি মাথা ঘামাইতে না হয়। আবার অনেক ক্ষেত্রে থাকে মনে করেন যে মানে অ্যাক্সেসিবিলিটি অফ ক্লাসেস, মানে ক্লাস ডিজাইনটা এরকম হওয়া উচিত
যেন সমস্ত ক্লাসই আননেসেসারিলি এক্সপোজড না থাকে। ঠিক আছে স্যার, যেমন আপনি যখন ইনহেরিটেন্স, আমরা যদি ইনহেরিটেন্স আননেসেসারিলি ইউজ করি সেক্ষেত্রে কি করে যে আমরা একটা ক্লাসকে আরেকটা ক্লাসের কাছে এক্সপোজ করে দিই। ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই জিনিসটা হয়তো একটা খুব ভালো ডিজাইন প্রিন্সিপাল না, একসময় এটাকে মনে করা হতো যে একসময় ইনহেরিটেন্স তো ওভার ইউজ করা হতো, কিন্তু অ্যাকচুয়ালি এর মাধ্যমে আমরা কি করতেছি যে বেস ক্লাসটাকে মোর অ্যাক্সেসিবল করতেছি, মোর এক্সপোজ করতেছি। তো আমাদের মানে ডিজাইন করার সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে যেন আমরা চাবো যে আমাদের যে সফটওয়্যারটা আছে এখানে যদি এরকম থাকে যে প্রচুর ক্লাস আছে, প্রচুর সাব ক্লাস আছে, আননেসেসারিলি আমরা সাব ক্লাস করতেছি, মানে ওটা করার মাধ্যমে আমরা ক্লাসগুলোকে মোর এক্সপোজ করতেছি, এগুলো করা যাবে না, এগুলোকে লিমিট করতে হবে। এগুলো লিমিট করার মাধ্যমে আমরা কি করতে পারবো, মোর অ্যাবস্ট্রাক্ট করতে পারবো আমাদের সফটওয়্যারটাকে, মোর মানে এনক্যাপসুলেশন প্রোভাইড করতে পারবো। এবং অ্যাবস্ট্রাকশনটা কি হচ্ছে যে আপনার কমপ্লেক্সিটিকে হাইড করার একটা ওয়ে। তো আমরা যত অ্যাবস্ট্রাকশন দিতে পারবো আমাদের ডিজাইনটা তত রোবাস্ট হবে। আরেকটা প্রিন্সিপাল আছে যে ফেভার কম্পোজিশন ওভার ইনহেরিটেন্স। আমরা যত পারি অবজেক্ট কম্পোজিশন ইউজ করব এবং ইনহেরিটেন্স অথবা সাব ক্লাস ক্রিয়েট করার যে কনসেপ্ট আছে এটাকে আমরা অ্যাভয়েড করব। মানে হ্যাঁ, আমাদেরকে ইনহেরিটেন্স অবশ্যই ইউজ করতে হবে, কিন্তু দেখা যাবে যে অনেক ক্ষেত্রে ইনহেরিটেন্স ইউজ করার মাধ্যমে আমরা কি করতেছি, এনক্যাপসুলেশন অথবা অ্যাবস্ট্রাকশন এটাকে ভায়োলেট করার একটা পসিবিলিটি থাকে। আবার ইনহেরিটেন্স দেখা যাবে যে আরো কিছু অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনের প্রিন্সিপাল যেগুলো আছে সেগুলো ইনহেরিটেন্স ইউজ করার মাধ্যমে ওগুলোকে ভায়োলেট করার একটা অপশন ক্রিয়েট হয়। ঠিক আছে, তো ইনিশিয়ালি বোঝা যাবে, ছোটখাটো প্রোগ্রামে বোঝা যাবে যে হ্যাঁ ইনহেরিটেন্স মানে মেক সেন্স করতেছে, তো সাইড এফেক্ট বোঝা যাবে না। তো যখন সফটওয়্যার ডিজাইনটা অনেক বড় হয়ে যাবে, কমপ্লেক্স হয়ে যাবে, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে ইনহেরিটেন্সটা কিছু এক্সট্রা কমপ্লেক্সিটি নিয়ে আসে, কিছু এক্সট্রা সাইড এফেক্ট নিয়ে আসে, যেটা হয়তো মানে এটা মানে ভালো ডিজাইন এর পথে অন্তরায় আর কি। আমরা সে কিছুক্ষণ পরেই দেখবো কিভাবে ইনহেরিটেন্সটা কি করতে পারে যে সাইড এফেক্ট নিয়ে আসতে পারে। মানে কম্পোজিশন বলতে আমরা কি বুঝতেছি, কম্পোজিশন বলতে বোঝাচ্ছে যে একটা অবজেক্ট আর একটা অবজেক্টকে মানে ভেরিয়েবল হিসেবে বা প্রপার্টি হিসেবে ইন্টারনালি রাখা, কম্পোজ করা। ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে অনেক সময় কম্পোজিশনটা ন্যাচারাল, যেরকম একটা কারের একটা টায়ার থাকবে, একটা কারের একটা ইঞ্জিন থাকবে, এটাকে কম্পোজিশন। ঠিক আছে, এটা ন্যাচারাল। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত যাই হোক মানে ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমরা চেষ্টা করবো যে জিনিসটা যদি কম্পোজিশন দিয়ে স্যাটিসফাই হয় এবং ইনহেরিটেন্সের থ্রুতে যদি মানে সাইড এফেক্ট থাকার পসিবিলিটি থাকে, সেক্ষেত্রে আমরা মেইনলি কম্পোজিশনকে ইউজ করবো। ইন জেনারেল কম্পোজিশন ইজ মানে বেটার দ্যান ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স ইউজ করার ক্ষেত্রে আমরা কিছু ক্রাইটেরিয়া দেখবো, সমস্ত বৈশিষ্ট্যকে ফিল আপ করলে আমরা ইনহেরিটেন্স ইউজ করবো, আদারওয়াইজ ইনহেরিটেন্স ইউজ করবো না। প্রোগ্রাম টু অ্যান ইন্টারফেস নট অ্যান ইমপ্লিমেন্টেশন। এটা আসলে মানে সহজভাবে বলা যায়, আপনি যখন কোনো একটা ডাটা টাইপ ডিক্লেয়ার করতেছেন, ঠিক আছে, আপনি যখন কোনো একটা ডাটা টাইপ ডিক্লেয়ার করতেছেন, এখন যে টাইপের ভেরিয়েবলটা আপনি ডিক্লেয়ার করতেছেন যদি ওই টাইপটা কোনো একটা ইন্টারফেস থেকে ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে, তাহলে এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করার সময় অথবা প্রপার্টিটা ডিক্লেয়ার করার সময় আপনি কি করবেন, ইন্টারফেস যে ডাটা টাইপটা আছে ওটা ইউজ করবেন। ঠিক আছে, এখন আপনি মনে করেন যে অ্যারে লিস্ট কি করছে, লিস্ট নামে যে ইন্টারফেস আছে ওটাকে ইমপ্লিমেন্ট করছে। তো লিস্ট একটা ইন্টারফেস, অ্যারে লিস্ট একটা ইমপ্লিমেন্টেড ক্লাস। মানে আপনি যদি ডিক্লেয়ার করেন অ্যারে লিস্ট মাই লিস্ট ইকুয়ালস টু নিউ অ্যারে লিস্ট, ঠিক আছে, এখন আপনি কি করতেছেন, অ্যারে লিস্ট এর উপরে বেস করে ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছেন। তো আপনি এটা কি করতে পারতেন, লিস্ট মাই লিস্ট ইকুয়ালস টু নিউ অ্যারে লিস্ট। ঠিক আছে, তো এক্ষেত্রে কি হতেছে মানে লিস্ট মাই লিস্ট, এখানে আপনি কি করতেছেন যে ইন্টারফেস এর উপর বেস করে আপনি প্রপার্টিসটা বা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতেছেন। আর অ্যারে লিস্ট মাই লিস্ট, এখানে আপনি কি করতেছেন যে লিস্ট ইন্টারফেসের উপর ইমপ্লিমেন্ট করে অ্যারে লিস্ট ক্রিয়েট করেছে, অ্যারে লিস্টের উপর বেস করে আপনি মাই লিস্ট ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতেছেন। তো এই প্রিন্সিপাল আপনাকে যেটা বলতেছে যে আপনি কি করবেন, ইন্টারফেস টাইপের উপর বেস করে আপনি ডিক্লেয়ারটা করবেন, সেক্ষেত্রে আপনার প্রোগ্রাম অনেক ফ্লেক্সিবিলিটি থাকবে। ঠিক আছে, ফ্লেক্সিবিলিটি আসবে এবং দেখা যাবে যে আপনার যদি মানে টাইপটা চেঞ্জ করতে হয় অনেক প্রোগ্রামিং লাইন লেখার পরে, সেক্ষেত্রে এটা আপনাকে মোর ফ্লেক্সিবিলিটি দিবে। অনেক ক্ষেত্রে মনে করেন আপনি ফাংশনের মেথড হিসেবে
কোনো একটা কিছুকে পাস করতেছেন, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, যদি আপনি ইন্টারফেস পাস করেন, ইন্টারফেস টাইপ পাস করেন, সেটা হয়তো ইউজুয়ালি ডিজাইন ডিজাইন। ওপেন ক্লোজড প্রিন্সিপাল, এখন এটা যেটা বলতেছে যে সফটওয়্যার এন্টিটিস শুড বি ওপেন ফর এক্সটেনশন ইট ক্লোজড ফর মডিফিকেশন। আপনি সফটওয়্যার এন্টিটিস মনে করেন সফটওয়্যার মডিউল অথবা ক্লাস আপনি যখন ডিজাইন করবেন, এটা আপনাকে এমনভাবে করতে হবে যেন এটা ইজিলি এক্সটেন্ড করা যায়, বা যখন দরকার তখন এক্সটেন্ড করা যায়, কিন্তু ক্লোজড ফর মডিফিকেশন, কিন্তু এটাকে যেন সহজে মডিফাই করার দরকার না হয়। ঠিক আছে, আপনি সফটওয়্যার ডিজাইনটা যখন করবেন, আপনার এন্টিটিস গুলা, মডিউলস গুলা, ক্লাস গুলো, এগুলো কি এমনভাবে থাকতে হবে যেন সেগুলো মডিফাই করার খুব একটা দরকার না হয়, কিন্তু প্রয়োজনে নতুন রিকোয়ারমেন্ট আসলে যেন এগুলোকে ইজিলি এক্সটেন্ড করা যায়। এখন সমস্যাটা কি হচ্ছে, আপনার একটা রানিং সিস্টেম আছে, ঠিক আছে, এখন আপনার নতুন রিকোয়ারমেন্ট আসলে নতুন রিকোয়ারমেন্টের কারণে যদি আপনার এক্সিস্টিং মডিউলসকে চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে কি হবে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাকে চেঞ্জ করতেন তার উপর যারা যারা ডিপেন্ডেন্ট তাদের সবাইকে তো চেঞ্জ করার দরকার হতে পারে, অথবা ওই ক্লাসের উপর বেস করে যে সমস্ত সাব ক্লাস আছে ওদেরকে চেঞ্জ করার দরকার হতে পারে, ওই মডিউলের উপর যে সমস্ত মডিউলগুলো ডিপেন্ডেন্ট তাদেরকে চেঞ্জ করার দরকার হতে পারে। এটা আসলে একটা ব্যাড ডিজাইন, আপনার যদি মানে বারবার মডিফাই করতে হয়। কিন্তু আপনার যদি নতুন রিকোয়ারমেন্ট আসতে পারে, রিকোয়ারমেন্ট চেঞ্জ হতে পারে, যার ফলে যদি আপনি এক্সটেন্ড করার মাধ্যমে মানে এক্সটেনশন করার মাধ্যমে করতে পারে, সেটা একটা বেটার ডিজাইন প্রিন্সিপাল। এটা আসলে মনে করেন ওপেন ক্লোজ প্রিন্সিপাল যেটা আছে, একটা অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনের একটা হার্ট বা একটা ভেরি ফান্ডামেন্টাল। এটাকে যদি আপনি কনফার্ম করতে পারেন, দেখা যাবে যে ডিজাইনটা খুবই সুন্দর হবে। এখন আরেকটা ব্যাপার যেটা আছে যে ওপেন ক্লোজ যে প্রিন্সিপালটা আছে, এই প্রিন্সিপালটার একটা সাব প্রিন্সিপাল বলা যাচ্ছে, এটা সিঙ্গেল চয়েস প্রিন্সিপাল। আমরা যেটা বললাম যে নতুন কোনো রিকোয়ারমেন্ট আসলো অথবা কোনো অল্টারনেটিভ চয়েস যখন থাকবে, তখন আপনার কি করতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন অরিজিনাল মডিউল অথবা অরিজিনাল ক্লাসটা যেন চেঞ্জ করার দরকার নয়। তাহলে আমরা কি করতে পারি, হয়তো আমরা আরেকটা কি করতে পারি, যে দায়িত্বটা আরেকটা ক্লাসের মধ্যে চাপাই দিতে পারি। আমরা কি করতেছি, যখন আমাদের কি থাকতেছে যে আমাদের সফটওয়্যার সিস্টেমকে যখন ডিফারেন্ট অল্টারনেটিভ সাপোর্ট করার দরকার হবে, অথবা আমরা যদি পসিবিলিটি দেখি যে না, এই জিনিসটা ভবিষ্যতে চেঞ্জ হতে পারে, এই ক্রাইটেরিয়াটা চেঞ্জ হতে পারে, এই পলিসিটা ভবিষ্যতে চেঞ্জ হতে পারে, তাহলে আমরা কি করতে পারি, একটা পলিসি ক্লাস ডিক্লেয়ার করতে পারি। ঠিক আছে, একটা পলিসি ক্লাস ডিক্লেয়ার করতে পারি, ওই পলিসির মধ্যে আমরা কি করতে পারি যে সমস্ত অল্টারনেটিভ গুলো ওখানে রাখতে পারি, অথবা ফিউচারে যদি আমাদের নতুন কোনো পলিসি আসে, তো আমরা ওইটার থ্রুতে পলিসিগুলো ইমপ্লিমেন্ট করতে পারি। যে সমস্ত ক্লাসগুলো, মডিউলগুলো এই পলিসির উপর ডিপেন্ডেন্ট, তারা কি এটা চেঞ্জ হলে তারা ইনট্যাক্টলি কাজ করতে পারবে, আর ওই পলিসির উপর বেস যে ফাংশনগুলো আছে, সেটা হয়তো এই পলিসি ক্লাস যেটা আছে, পলিসি ক্লাসের মেম্বার হইতে পারে, তবে এটা হয়তো সিচুয়েশন ডিপেন্ডেন্ট। এমন হইতে পারে যে অন্য ক্লাস যারা এই পলিসি ক্লাসটাকে কম্পোজ করবে ইনহেরিট আমি বলবো না, যদি কম্পোজ করে তাহলে হইতে পারে যে এই পলিসি ক্লাসের কোনো মেথডের থ্রুতে হয়তো নতুন চেঞ্জ যে পলিসিটা আছে এটাকে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে মেইন যে আইডিয়াটা সেটা বলা হচ্ছে যে আপনার সফটওয়্যার সিস্টেম যেটা আছে, সফটওয়্যার সিস্টেম যখন বিভিন্ন ধরনের অল্টারনেটিভ কে সাপোর্ট করতে হবে, তখন আমরা কি করতে পারি, একটা ক্লাস এমনভাবে ডিজাইন করতে পারি যেটাকে বিভিন্ন অল্টারনেটিভ নিয়ে ডিল করতে পারে। মনে করেন প্রাইসিং পলিসি, অনেক ক্ষেত্রে কি হতে পারে, প্রাইসিং পলিসি চেঞ্জ হতে পারে। তো প্রাইসিং পলিসিটা কি করতে পারছি, আমরা প্রাইসিং পলিসি নামে একটা ক্লাস করতে পারি, যেখানে ডিফারেন্ট অল্টারনেটিভ সেটা প্রাইসের উপরে কিভাবে এফেক্ট করবে, এই জিনিসটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি আর কি। আমরা হতে পারে বিভিন্ন মডিউল থেকে প্রাইস ক্যালকুলেশন ব্যাপার হতে পারে। আমরা শুরুতে যদি কোনো পলিসি না থাকে, তারা কি করতে পারে, ডিরেক্টলি প্রাইসটা ক্যালকুলেট করে করতে পারে। কিন্তু যদি পরবর্তীতে আমাদের প্রাইসিং পলিসি চেঞ্জের ব্যাপার হয়, যেটা আমরা এখন সমস্ত মডিউলে যেখানে সেখানে প্রাইস রিলেটেড কাজ চলে আসে, যদি ওগুলোকে চেঞ্জ করতে চাই, আমাদেরকে হিউজ অ্যামাউন্টের চেঞ্জ করতে হবে। কিন্তু আমরা যদি চিন্তা করতে পারি যে না, ভবিষ্যতে প্রাইসিং রিলেটেড ফাংশনের যেটা কি হবে, পলিসিগুলো চেঞ্জ হইতে পারে, তাহলে আমরা কি করতে পারি, একটা সেপারেট ক্লাসে পলিসিগুলোকে রেখে ওইভাবে ইমপ্লিমেন্টটা করতে পারি। পরবর্তীতে কি হবে, যারা সমস্ত প্রাইসটাকে ইউজ করতেছে তারা কি করবে, এই নতুন ক্লাসে এই ক্লাসের থ্রুতে জিনিসটাকে এমনভাবে ইউজ করবে যে ওই মডেলগুলোকে চেঞ্জ করা দরকার হবে না, ওই ক্লাসগুলোকে চেঞ্জ করা দরকার হবে না। আচ্ছা,
লিঙ্কস অফ সাবস্টিটিউশন প্রিন্সিপাল। এখন এই প্রিন্সিপাল যেটা বলতেছে যে functions that use reference to base classes must be able to use objects of derived classes without knowing it. মনে করেন আপনি আপনার সফটওয়্যারে কি করতেছেন যে বিভিন্ন জায়গাতে একটা বেস ক্লাস ইউজ করতেছেন, বেস ক্লাসের অবজেক্টটা ইউজ করতেছেন, ঠিক আছে, বেস ক্লাসের প্রতি রেফারেন্স যেটা সেটাকে ইউজ করতেছেন। তো এখন যদি এই বেস ক্লাসের উপরে বেস করে আর একটা সুপার সাব ক্লাস ক্রিয়েট করা হয়, আর একটা সাব ক্লাস ক্রিয়েট করা হয় ইনহেরিট করে, এখন মনে করেন যে বেস ক্লাসটা ছিল এক্স, এক্স এর উপরে সাব ক্লাস করে আপনি কি করছেন, ওয়াই করছেন। তো আপনি যে সমস্ত জায়গায় আপনি এক্স ইউজ করছেন, আপনার ওই সমস্ত জায়গাতে ওয়াইটাকে ইউজেবল হইতে হবে, ঠিক আছে। মানে এটা প্রিন্সিপালটা বলতেছে যে যে সমস্ত জায়গায় আপনি এক্স ইউজ করছেন ওই সমস্ত জায়গাতে আপনাকে ওয়াই ইউজ করতে হবে, ইউজেবল হইতে হবে, এবং এই ওয়াই কে ইউজ করলে কি হবে, কোনো সাইড এফেক্ট থাকবে না, এবং প্রোগ্রামটা বুঝতেও না যেটা ওয়াই ইউজ করা হয়েছে, ঠিক আছে। এটা আসলে মেনটেন করা টাফ। হয়তো দেখা যাবে যে আপনার যখন ইনহেরিটেন্স ইউজ করতেছে, আমরা যখন ইনহেরিটেন্স ওভার ইউজ করতেছি মানে চিন্তা ভাবনা না করে, সেক্ষেত্রে কি হইতে পারে, সেটা দেখা যাবে যে ইজিলি এই লিস্ট অফ সাবস্টিটিউশন প্রিন্সিপাল যেটা আছে এটাকে ভায়োলেট করবে, ঠিক আছে। এবং এটা কিছু সাইড এফেক্ট আছে, যার কারণে যখন আপনারা মানে সাব ক্লাস ইউজ করবেন বা ইনহেরিটেন্স ইউজ করবেন, তখন ইনহেরিটেন্স যে নতুন যে ক্লাসটা হবে, সাব ক্লাসটা হবে, খেয়াল করতে হবে এই সাব ক্লাসটাকে এমনভাবে ডিজাইন করবেন, এমনভাবে লিখতে হবে যেন বেস ক্লাসের পরিবর্তে সাব ক্লাসের অবজেক্ট ইউজ করলে সফটওয়্যার কোথাও কোনো ক্ষতি না হয়, ঠিক আছে। তো এইভাবে করতে হবে। আর যদি সেটা করতে না পারেন, সেই ক্ষেত্রে কি করতে হবে যে আমাদেরকে খেয়াল করতে হবে আমরা কি কম্পোজিশন ইউজ করতে পারি কিনা, ইনহেরিটেন্সের পরিবর্তে আমরা কম্পোজিশন ইউজ করতে পারি কিনা। যাই হোক, মানে উপরে যে প্রিন্সিপাল গুলোকে বলা হলো, সেই প্রিন্সিপাল গুলোকে এক্সপ্লেন করার জন্য আমি নিচের যে রিসোর্স আছে এই রিসোর্সটাকে ইউজ করব, ঠিক আছে। এটা কোন একটা ইউনিভার্সিটির কোনো প্রফেসরের লেখা একটা পিডিএফ ডকুমেন্ট, আমি এটাকে ইউজ করবো। তো তার আগে আরেকটা, যেখানে মনে করেন যে আমরা যে একটা প্রিন্সিপাল দেখলাম যে প্রোগ্রাম টু অ্যান ইন্টারফেস নট অ্যান ইমপ্লিমেন্টেশন, এটা আসলে যেটা বলা হচ্ছে যে এক্সাম্পল আমি আগেই বলছি যে এটা একটা ভালো এক্সাম্পল, আমরা কি করতেছি এটা ইন্টারফেসের উপর বেস করে ডিক্লারেশনটা করতেছি। আর এখানে আমরা কি করতেছি, ইমপ্লিমেন্টেশন মানে লিস্ট ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করছে অ্যারে লিস্ট, ওটার উপর বেস করে আমরা এটা করতেছি, এটা মানে প্রিন্সিপালটাকে ভায়োলেট করে। তো এখানে যেটা আছে আমরা এটা ছিল পরবর্তীতে নিউ ইকুয়ালস টু ট্রি লিস্ট ইউজ করে দেখা যাবে যে হয়তো যে সমস্ত জায়গাতে আমরা মাই লিস্ট ইউজ করছি ওগুলো হয়তো মডিফাই করার দরকার হবে না। আপনারা এই লিঙ্কে গিয়ে জিনিসটা দেখতে পারেন। আর এই লিঙ্কে আরেকটা জিনিস খুব ভালোভাবে এক্সপ্লেন করা হয়েছে যে ইন্টারফেসটা মানে আমরা কখন ইউজ করতে পারি আর কি। যাই হোক, এখানে ইন্টারফেস যেটা আছে, ইন্টারফেস কেন ইউজ করা হচ্ছে এটা বলা হচ্ছে, এবং প্রোগ্রাম টু এন ইন্টারফেস বলতে কি বোঝায় সে সম্পর্কেও বলা আছে, ঠিক আছে। মানে ইন্টারফেস কেন দরকার সেটা এখানে বলা আছে। এটা আসলে যেটা বলা আছে যে মানে কমনলি আনরিলেটেড অবজেক্ট যখন কি করবে যে কোনো একটা মানে কমন মেথড দরকার হবে, সেই ক্ষেত্রে একজন আরেকজনকে ইনহেরিট করতে পারবে না অথবা কম্পোজ করতে পারবে না, কিন্তু কি হইতে পারে যে দুটো আনরিলেটেড অবজেক্ট অথবা ক্লাস কি হইতে পারে, হয়তো মানে সেম ফাংশন দরকার হইতে পারে। মনে করেন যে একটা গেম যেখানে ইনসেক্ট আছে, যেখানে পার্সন আছে, এটা কি আনরিলেটেড, কিন্তু কি হইতে পারে দুইজনে যখন খাওয়া দাওয়া করবে তখন একটা নয়েজ হবে। এটা কি আনরিলেটেড ক্লাস, আনরিলেটেড অবজেক্ট, তাদের মধ্যে একটা কমন একটা ফাংশনালিটি, সেটা আমরা কি করতে পারি ইন্টারফেসের থ্রুতে ইমপ্লিমেন্ট করতে পারি আর কি। এটি কমন ট্রেড মানে PHP 5 এ যে কনসেপ্ট আছে ট্রেড, ওইটা আর কি। তো এটা পড়লে হয়তো জানবেন। আরেকটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছি যে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস, মানে এখানে যেটা আছে এটা মানে আমারই লেখা একটা শর্ট নোট। এখানে মানে মোটামুটি ভাবে খুবই মানে শর্টে বলা হয়েছে যে আপনি যখন একটা অবজেক্ট ওরিয়েন্টেড সফটওয়্যার ডিজাইন করবেন তখন স্টেপ বাই স্টেপ কি ফলো করবেন আর কি, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ কি ফলো করতে হবে সেটা দেখবেন আর কি। এখানে যে কোনো কারণেই হোক এটা হয়তো
কোথাও স্পেস বা কোনো কিছু হয়েছে আর কি, লিঙ্কটা ইউজুয়ালি কাজ করার কথা আর কি। এখানে তো ইউএমএল যেটা আছে, ইউএমএল সম্পর্কে বলা হয়েছে, মানে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হবে এবং করসপন্ডিং ইউএমএল ডায়াগ্রাম দিয়ে মানে কোন ডায়াগ্রামটা কখন কিভাবে ইউজ করবেন এবং এই অ্যানালাইসিস এবং ডিজাইনের পারপাসে কিভাবে ইউজ করা যায় সেই সম্পর্কেও বলা হয়েছে। সেটা আস্তে আস্তে আমি অন্যদিকে যাচ্ছি আর কি। আচ্ছা, যাই হোক, এখন আমি আপনাদেরকে এখানে বলা হচ্ছে আপনি কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনটা করবেন, কি কি স্টেপ আছে, করসপন্ডিং কি কি ইউএমএল ডায়াগ্রাম আপনি ইউজ করতে পারেন সে সম্পর্কে এখানে বলা আছে। যাই হোক, এখান থেকে এখন আমি মানে যে লিঙ্কটার কথা কিছুক্ষণ আগে বললাম, মানে ইউনিভার্সিটি প্রফেসরের যে স্লাইড আছে সেটার থ্রুতে আমি আপনাকে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনের যে প্রিন্সিপালগুলো আছে সেটাকে এক্সপ্লেন করবো খুবই লাইটলি। অ্যাকচুয়ালি আমরা কি করছি, প্রিন্সিপাল নাম্বার 1, মিনিমাইজ দ্য অ্যাক্সেসিবিলিটি অফ ক্লাসেস অ্যান্ড মেম্বার্স। আমরা কি করব, ক্লাস এবং এর যে মেম্বারগুলো আছে সেগুলোকে আমরা মানে যত মিনিমালি এক্সপোজ করা সম্ভব সফটওয়্যারের অন্য ক্লাসের কাছে অথবা অন্য অবজেক্টের কাছে যত মিনিমালি এক্সপোজ করা সম্ভব সেটা করবো আর কি। তো আসলে মানে এটা করার মাধ্যমে আমরা কি করতেছি, এটা আসলে আমরা করার মাধ্যমে আমরা অ্যাবস্ট্রাকশন প্রোভাইড করতেছি, ডিজাইনটার মধ্যে অ্যাবস্ট্রাকশন প্রোভাইড করতেছি। এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মেইন প্রিন্সিপাল হচ্ছে কি, এটা আপনাকে অ্যাবস্ট্রাকশন দিবে আর এনক্যাপসুলেশন দিবে। তো এই প্রিন্সিপালটা ওই জিনিসটাকে অনেকখানি এনশিওর করবে। এখন অ্যাবস্ট্রাকশন বলতে কি বোঝায় সেটা আপনি দেখতেছেন এখানে বলা আছে। এখন অ্যাবস্ট্রাকশন এটা একটা ফান্ডামেন্টাল ওয়ে টু ডিল উইথ কমপ্লেক্সিটি। প্রোগ্রামার যখন অবজেক্ট ক্রিয়েট করবে, অবজেক্ট ডিজাইনটা যখন মানে ভেরি গুড হবে, তখন সে কি হবে, প্রোগ্রামার করবে অবজেক্টের ইন্টারনাল বিহেভিয়ার সম্পর্কে চিন্তা না করলেও চলবে, মানে ইন্টারনালি কিভাবে কাজ করে সেটা চিন্তা না করলেও চলবে, শুধুমাত্র অবজেক্টের এক্সটার্নাল বিহেভিয়ার জানলে সে চলবে। ঠিক আছে, অ্যাবস্ট্রাকশন কি করতেছে, যে অবজেক্ট আউটসাইড ভিউ যেটা আছে সেটার উপরে ফোকাস করতেছে, কিন্তু এটা ইন্টারনাল ইমপ্লিমেন্টেশনকে ফোকাস করতেছে না। এখন এই প্রিন্সিপালটা অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে এনক্যাপসুলেশন যেটা আছে সেটাকে দিচ্ছে। এখন এনক্যাপসুলেশন কি দিচ্ছে, যে আমরা এটা কি করতেছি, যে আমরা হাইড করব, মানে ইন্টারনাল ডাটা, ইন্টারনাল স্ট্রাকচার, ইন্টারনাল ইমপ্লিমেন্টেশন, ডিটেলস অফ অ্যান অবজেক্ট, ওগুলোকে আমরা হাইড করবো, ওগুলো প্রোগ্রামের কাছে এক্সপোজ থাকবে না ইনিশিয়ালি। ঠিক আছে, যদি প্রোগ্রামের ডিজাইনটা করে সেক্ষেত্রে কি ইনিশিয়ালি ডিজাইনটা ভালোভাবে হইতে হবে, এমনভাবে হইতে হবে যে মানে পরবর্তীতে প্রোগ্রামার যখন অবজেক্ট নিয়ে কাজ করে তখন তাকে ইন্টারনাল স্ট্রাকচার নিয়ে চিন্তা না করলেও চলবে। All interaction with the object is through a public interface of operations. ঠিক আছে, মানে কিছু একটা পাবলিক ইন্টারফেস থাকবে ওই অবজেক্টটার। ক্লাস শুড বি অপেক, মানে ক্লাসটা কি হতে হবে, অস্বচ্ছ হইতে হবে, মানে ভিতরে কি আছে দেখা যাবে না, শুধুমাত্র বাইরের জিনিসগুলো দেখা যাবে, প্রোগ্রামারকে ওগুলো নিয়ে ডিল করতে হবে। ক্লাস শুড এক্সপ্রেস দ্য ইন্টারনাল ইমপ্লিমেন্টেশন ডিটেইলস, ক্লাস কি করতে পারবে, তাদের ইন্টারনাল ইমপ্লিমেন্টেশনটা এক্সপ্রেস করতে পারবে না। এখন এই জিনিসটা আমরা কিভাবে করি, আমরা মনে করেন যে প্রাইভেট মেথড, পাবলিক মেথড, প্রোটেক্টেড মেথড এগুলো ইউজ করার মাধ্যমে এই কাজটা করে থাকি। আমরা কি করব, যে প্রপার্টি যেটা আছে, কোনো একটা অবজেক্টের প্রপার্টি যেটা আছে এটাকে আমরা কি করব, সবসময় প্রাইভেট রাখার চেষ্টা করব। ঠিক আছে, প্রাইভেট রাখাটাই আসলে নিয়ম আর কি। প্রপার্টিস যেটা আছে, মনে করেন পাবলিক ডাবল স্পিড, এটাকে আমরা এইভাবে লিখবো না, কারণ এটা পাবলিক, এটা একটা প্রপার্টিস। আমরা এটা কি লিখতে পারি, প্রাইভেট ডাবল স্পিড, এবং কি এটাকে এক্সপোজ করবো আমরা কিভাবে, ডাবল গেট স্পিড, সেট স্পিড, স্পিড গেট করার জন্য, এটা সেট করার জন্য। ঠিক আছে, অনেক ক্ষেত্রে এটা হতে পারে যে শুধুমাত্র মানে পাবলিক জায়গা থেকে ইউজ করা দরকার হতে পারে না হইতে পারে অন্য জায়গা থেকে, সেক্ষেত্রে আমাদের এই মেথডগুলো দরকার নেই। আমরা কি করলাম, এই প্রপার্টিসটাকে মানে ডিরেক্টলি অন্য জায়গা থেকে অ্যাক্সেসটাকে লিমিট করে দিলাম। এক্ষেত্রে সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে মনে করেন আমি যদি মানে সেট স্পিড, এখানে আমি যদি কোনো কনস্ট্রেন্ট বা কোনো কন্ডিশন সেট করতে চাই, তাহলে আমি একটা জায়গাতেই কন্ডিশনটা সেট করতেছি। স্পিড যদি যেটা ছোট হয় তাহলে এই কাজ করবে, আদারওয়াইজ এই কাজ করবে। ইন জেনারেল মানে অ্যাসাইন হচ্ছে, কিন্তু স্পিড শূন্য যেটা কম হলে জিনিসটাকে এই কাজ করবে। তাহলে আমরা কি করতেছি, যে মানে কনস্ট্রেন্ট যেটা আছে, কন্ডিশন যেটা আছে শুধুমাত্র এক জায়গায় সেট করতেছি, কিন্তু আমরা যদি
মানে স্পিড ভেরিয়েবলটাকে প্রোগ্রামের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেসেবল করতাম, তাহলে আমার কি করতে হতো, প্রত্যেকটা জায়গাতে এই কনস্ট্যান্টটা, এই শর্তটা অ্যাড করতে হতো। সেটা ডেফিনেটলি একটা প্রোগ্রামের জন্য ভালো না। তাকে মানে প্রোগ্রামারকে তখন ডিল করতে হচ্ছে যে স্পিডটা কীভাবে সেট করতে হবে। প্রত্যেকটা জায়গা থেকেই মানে স্পিড সেটের যখন ব্যাপার হবে তখন তাকে কি করতে হচ্ছে, কন্ডিশনটার মধ্যে রাখতে হবে, কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকটা জায়গাতে। ডেফিনেটলি একটা ভালো কিছু হচ্ছে, এটা ভালো এনক্যাপসুলেশন, এটা ভালো অ্যাবস্ট্রাকশন দিচ্ছে না। এটা শুধুমাত্র গেলে একটা কন্ডিশন, যদি কন্ডিশন 10টা হয় তখন কি হবে, যত জায়গা থেকে স্পিড সেটের ব্যাপারটা আসবে প্রত্যেকটা জায়গাকেই যদি মানে প্রোগ্রামারকে ডিল করতে হয়, মানে ইন্টারনাল ইমপ্লিমেন্টেশনটা আননেসেসারি যে জিনিসটা আছে সেটাকে যদি ডিল করতে, এটা একটা ভালো ডিজাইন ডেফিনেটলি না। এখন মনে করেন যে এটা করার মাধ্যমে আমরা কি করতে পারতেছি, যে কিছু সাইড এফেক্ট, ইউ ক্যান পারফর্ম আরবিট্রারি সাইড এফেক্টস। এইভাবে ডিক্লেয়ার করার মাধ্যমে আমরা কি করতেছি, সাইড এফেক্ট করতেছি। নোটিফাই অবজারভার্স, স্পিডটা যখন সেট হবে, চেঞ্জ হবে, তখন কি করতে পারে, আমরা অবজারভারকে নোটিফাই করতে পারি অবজেক্টের মাধ্যমে। এবং আরো কোনো সাইড এফেক্ট যদি থাকে সেটা আমরা কি করতে পারি, এই একই জায়গাতে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি। আমরা যদি এটা না করতাম তাহলে কি হতো, যত জায়গা থেকে সেট স্পিডকে কল করা হচ্ছে সব জায়গাতেই মানে প্রোগ্রামারকে নোটিফাই অবজারভার কল করতে হতো। সেক্ষেত্রে কি হইতো, যে প্রোগ্রামারকে কি করতেছে, আননেসেসারি ডিটেলস নিয়ে, আননেসেসারি ইমপ্লিমেন্টেশন ডিল করতে হচ্ছে। If users of your class access the fields directly, then they would each be responsible for executing side effects. কিন্তু আমাদের এখানে সেটা করতে হচ্ছে না। ফেভার কম্পোজিশন ওভার ইনহেরিটেন্স। আমরা বললাম যে মানে অবজেক্টের মধ্যে অবজেক্ট রাখা, কম্পোজ করা, মানে হ্যাজ এ রিলেশনশিপ, এটা অনেক সময় ইনহেরিটেন্স মানে একটা ক্লাসের উপরে সাব ক্লাস ক্রিয়েট করা, সাব টাইপ ক্রিয়েট করা যে ব্যাপারটা আছে, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই অথবা বেশিরভাগ ক্ষেত্রেই বেটার। ইনহেরিটেন্স অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে ইজ এ রিলেশনশিপ, কম্পোজিশন ইন্ডিকেট করে হ্যাজ এ রিলেশনশিপ। ইনহেরিটেন্সের ইজ এ রিলেশনশিপ এটা আসলে চিন্তা করতে হবে ইন টার্মস অফ বিহেভিয়ার। আপনি যদি ইনহেরিট করেন মানে বিহেভিয়ারের রেসপেক্টে, যে তাহলে কি হবে, যে হয়তো ইনহেরিটেন্সটা বেটার হবে। আচ্ছা, আপনি মনে করেন যে আমরা যদি মনে করি যে ম্যাথমেটিক্যাল কনসেপ্টে কি হচ্ছে, স্কোয়ার ইজ এ রেক্টাঙ্গেল, ঠিক আছে? রেক্টাঙ্গেল তো বুঝেন, রেক্টাঙ্গেল স্কোয়ারও বুঝেন। এখন আমরা নর্মাল ম্যাথমেটিক্সের কনসেপ্টে আমরা বলতে পারি যে স্কোয়ার ইজ এ রেক্টাঙ্গেল, কিন্তু রেক্টাঙ্গেল এবং স্কোয়ার এই দুটার মধ্যে কি আছে, বিহেভিয়ারের কিছু চেঞ্জ আছে। যার কারণে আপনি যদি মনে করেন যে রেক্টাঙ্গেল ক্লাস ক্রিয়েট করলেন, তারপর রেক্টাঙ্গেল ক্লাসকে ইনহেরিট করে স্কোয়ার ক্রিয়েট করলেন, এক্ষেত্রে কিছু সাইড এফেক্ট আসবে। ঠিক আছে, এখানে কিছু সাইড এফেক্ট আসবে, যদিও মনে হচ্ছে যে তারা স্কোয়ার ইজ এ রেক্টাঙ্গেল, কিন্তু বিহেভিয়ারের দিক থেকে কি রেক্টাঙ্গেল এবং স্কোয়ারের মধ্যে অনেক ডিফারেন্স আছে। যার কারণে এক্ষেত্রে সাব ক্লাসিংটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা কিছু সাইড এফেক্ট আছে। যাই হোক, আর কম্পোজিশন যেটা আছে হ্যাজ এ রিলেশনশিপ। এনিওয়ে, আমরা যেটা বলবো যে কম্পোজিশনটা ইউজুয়ালি বেটার দেন ইনহেরিটেন্স, আমাদের চেষ্টা করতে হবে যে কম্পোজিশন দিয়ে কাজ করা যায় কিনা। আর যেটা বললাম যে ইনহেরিটেন্স ইউজ করার কিছু সাইড এফেক্ট আছে, সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনের অন্য প্রিন্সিপালগুলোকে ভায়োলেট করে ইজিলি। তার কারণে ইনহেরিটেন্সকে বেশি ইউজ করার মাধ্যমে আমরা কেয়ারফুল না হইলে কি হইতে পারে, ডিজাইন প্রিন্সিপালটা ভায়োলেট হইতে পারে। আচ্ছা, কম্পোজিশন কি বলবো, কম্পোজিশন জিনিসটা কি, এটা একটা মেথড। একটা অবজেক্ট কি করতে পারে, একটা অবজেক্টকে কম্প্রেস করতে পারে, এটা একটা ব্যাপার। এটা কি করা হচ্ছে, ফাংশনালিটা কি করা হচ্ছে, মানে ফাংশনটা আরেকটা অবজেক্টকে ডেলিগেট করা হচ্ছে, দিয়ে দেওয়া হচ্ছে, মানে অবজেক্টটাকে কি করা হচ্ছে, কম্পোজ করা হচ্ছে, মানে কন্টেইন করা হচ্ছে আর কি। সো কম্পোজিশন বলতে অ্যাগ্রিগেশন টার্মটাকে ইউজ করা হয়, কন্টেইনমেন্ট টার্মটাকে ইউজ করা হয়। অ্যাগ্রিগেশন বলতে কি বোঝাচ্ছে, মানে একটা অবজেক্ট আর একটা অবজেক্টকে ওন করবে, অথবা একটা অবজেক্ট আর একটা অবজেক্টের জন্য রেসপন্সিবল থাকবে, ঠিক আছে? এবং মানে একটা অবজেক্ট যখন আরেকটা অবজেক্টকে ওন করবে বা আরেকটা অবজেক্টের জন্য রেসপন্সিবল থাকবে, সেকেন্ড অবজেক্টের লাইফ টাইম কি থাকবে, প্রথম অবজেক্টটার সমান হবে। প্রথম অবজেক্টটা না থাকলে দ্বিতীয় অবজেক্টটাও থাকবে না, যেহেতু দ্বিতীয় অবজেক্টটা প্রথম অবজেক্ট দ্বারা ওন্ড। অ্যাগ্রিগেশন বলতে কি বোঝাচ্ছে, আরেকটা টার্ম ইউজ করেছে অ্যাগ্রিগেশন, হচ্ছে এটা একই কথা বলা হচ্ছে আসলে।
মানে ওয়ান অবজেক্ট হ্যাজ এ কালেকশন অফ আদার অবজেক্ট, একটা অবজেক্টের মধ্যে একটা কালেকশন আছে, যেটা কালেকশনটা কি অন্য অবজেক্টের কালেকশন। কন্টেইনমেন্ট, কন্টেইনমেন্টে যেটা বলা আছে যে মানে যে অবজেক্টটাকে ওন করা হচ্ছে বা যে অবজেক্টটা কন্টেইন করা হচ্ছে, এই অবজেক্টটা কি থাকবে, অন্যদের কাছ থেকে হিডেন থাকবে। মানে অবজেক্টটাকে অ্যাক্সেস করতে গেলে আউটসাইড ওয়ার্ল্ড থেকে কি করতে হবে, কন্টেইনার মানে যে কন্টেইন করে আছে তার থ্রুতে অ্যাক্সেস করতে হবে। এটা কম্পোজিশন কাকে বলে সে সম্পর্কে বলা হচ্ছে, কম্পোজিশনের ভেরিয়েশনটাকে বলা হচ্ছে। কারণ কম্পোজিশন কি হতে পারে, বাই রেফারেন্স হতে পারে, বাই ভ্যালু হতে পারে। সি প্লাস প্লাস দুটোই সাপোর্ট করে, কিন্তু জাভাতে সমস্ত কম্পোজিশন মানে হচ্ছে অবজেক্ট রেফারেন্সেস, বাট ইন জাভা অল ইউ হ্যাভ আর অবজেক্ট রেফারেন্সেস। এখন কম্পোজিশনের অ্যাডভান্টেজ কি, কন্টেন্ট অবজেক্ট যেটা আছে সেটাকে আমরা কি করতেছি যে অ্যাক্সেস করা হচ্ছে কন্টেইনিং ক্লাস, accessed by the containing class solely through their interfaces. এখানে কি হচ্ছে ব্ল্যাক বক্স রিউজ অফ দ্যাট কন্টেইনড অবজেক্ট, কারণ প্রোগ্রামার ইন্টারনাল ডিটেলস ওখানে is a good encapsulation, fewer implementation dependencies। যখন যদি আমরা সাব ক্লাস করতাম তাহলে কি হতো যে আরেকটার উপর ডিপেন্ডেন্সি প্রভাব বাড়তো আর কি, আরেকটা সাব ক্লাস সুপার ক্লাসের উপরে। প্রত্যেকটা ক্লাস কি করতেছে যে শুধুমাত্র একটা টাস্কের উপরে ফোকাসড এবং দরকারি ক্লাস বা অবজেক্ট কন্টেইন করতেছে। কম্পোজিশন কি করতে পারে, ডিনামিক্যালি কম্পোজিশনকে ডিফাইন করা সম্ভব। এটা কি বলছে, রান টাইমে থ্রু অবজেক্টস অ্যাপেয়ার রেফারেন্সেস টু আদার অবজেক্টস অফ দ্য সেম টাইম। ঠিক আছে, কন্টেন্ট অবজেক্টে কি করতে পারে, অন্য অবজেক্টের উপরে সিমিলার টাইপের অবজেক্টের উপরে রেফারেন্স নিতে পারে, মোর ডিনামিক। ডিসঅ্যাডভান্টেজ ইউজুয়ালি কি হতে পারে যে সিস্টেমের মধ্যে অনেক বেশি অবজেক্ট থাকতে পারে, মানে টোটাল ডিজাইন বা টোটাল প্রোগ্রামের মধ্যে তো বেশি অবজেক্ট থাকতে পারে, আর অবজেক্ট ক্রিয়েট করে সেগুলোকে ওটার মধ্যে মানে কম্পোজ করা দরকার হতে পারে। ইনহেরিটেন্স, আমরা কি করতেছি একটা সুপার ক্লাসকে এক্সটেন্ড করে আমরা একটা সাব ক্লাস করতেছি একটা নতুন ফাংশনালিটিকে অ্যাড করার জন্য। আসলে যেটা হয় যে বেস ক্লাস তো সুপার ক্লাস, এটা কি করে একটা জেনারেলাইজড কনসেপ্টকে ইমপ্লিমেন্ট করে, যেমন শেপ। আর সাব ক্লাস যেটা আছে মানে যেটা অন্য একটা বেস ক্লাসকে এক্সটেন্ড করতে, সেটা কি করে যে স্পেসিফিক কোন একটা কনসেপ্টকে ইমপ্লিমেন্ট করতেছে, যেরকম রেক্টাঙ্গেল কি করতে পারে, শেপকে এক্সটেন্ড করতে পারে। রেক্টাঙ্গেল একটা স্পেসিফিক কনসেপ্ট, শেপটা হচ্ছে একটা জেনারেল কনসেপ্ট। এনিম্যাল একটা জেনারেল কনসেপ্ট, পেট একটা স্পেশাল কনসেপ্ট। পেটটা হচ্ছে গিয়ে মানে সাব ক্লাস, এনিম্যালটা হচ্ছে সুপার ক্লাস। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ ইনহেরিটেন্স। অ্যাডভান্টেজ কি হচ্ছে যে নিউ ইমপ্লিমেন্টেশন ইজ ইজি সিন্স মোস্ট অফ ইট ইজ ইনহেরিটেড। বলতে আমরা যখন এক্সটেন্ড করলাম কোনো একটা বেস ক্লাসকে তখন এটা বেশিরভাগ অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে, আমরা জাস্ট নতুন জিনিসটাকে অ্যাড করলাম, নতুন ফাংশনালিটি অ্যাড করলাম। আচ্ছা, আমরা কি করতেছি যে এক্সিস্টিং ইমপ্লিমেন্টেশনটাকে মডিফাই অথবা এক্সটেন্ড করা ইজি। ডিসঅ্যাডভান্টেজ কি আছে, এটা এনক্যাপসুলেশন অ্যাবস্ট্রাকশনকে ব্রেক করে, কারণ এটা কি করতেছে যে একটা সাব ক্লাস একটা মানে সুপার ক্লাসের যে ইমপ্লিমেন্টেশন ডিটেল আছে সেটা সে কি করতেছে, সাব ক্লাসের কাছে এক্সপোজ করতেছে। এটা কি ওয়ান টাইপ অফ হোয়াইট বক্স রিউজ, কারণ ইন্টারনাল ডিটেইলস অফ সুপার ক্লাস এটা কি করতেছে, সাব ক্লাসের কাছে ভিজিবল হয়ে যাচ্ছে। এখন আরো কি বলা হচ্ছে যে বেস ক্লাস যেটা আছে, সুপার ক্লাস যেটা আছে সেটা যদি চেঞ্জ হয় তাহলে সাব ক্লাসটাকেও চেঞ্জ হওয়ার দরকার হতে পারে। এটা হয়তো দেখা যাবে যে অনেক জায়গায় চেঞ্জ হওয়ার দরকার হতে পারে। Implementations inherited from superclass cannot be changed at runtime. সাব ক্লাসগুলোকে রান টাইমে চেঞ্জ করা সম্ভব না। তো আরো যেটা বললাম যে এটা হয়তো অনেকের দেখা যাবে যে লিঙ্কস অফ যে প্রিন্সিপালটা আছে ওইটাকে
হাইলাইট করবে। ইনহেরিটেন্স অ্যান্ড কম্পোজিশনের মধ্যে সেটা এক্সাম্পল বলা হচ্ছে। সেখানে যেটা বলা হচ্ছে যে মনে করেন যে এই হ্যাশ সেটটা মনে করেন বেস ক্লাস, হ্যাশ সেটের উপর বেস করে আমরা কি করতেছি যে আর একটা সাব ক্লাস করলাম ইনস্ট্রুমেন্টেড হ্যাশ সেট। ঠিক আছে, এটার মধ্যে আমরা অ্যাড অল, গেট, অ্যাড কাউন্ট এই সমস্ত মেথড ইউজ করলাম। হ্যাশ সেটের মধ্যেও হয়তো সিমিলার মেথড থাকবে। হ্যাশ সেট, আচ্ছা, তো এই মেথডগুলো আছে মানে ইনস্ট্রুমেন্টেড হ্যাশ সেট, সেটা কিছু কিছু মেথড যেটা হতে পারে যে মানে বেস হ্যাশ সেট থেকে ওভারলোড করছে অথবা ওভাররাইট করছে। আচ্ছা, এখন এখানে আসলে যারা যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছে উপরের ইমপ্লিমেন্টেশন অনুযায়ী, আমরা যদি মনে করেন যে গেট কাউন্ট করি, দেখা যাচ্ছে যে আউটপুটটা কি আসতেছে 6 আসতেছে, কিন্তু আসলে এখানে আমরা 3টা জিনিস দিচ্ছি, তার মানে আউটপুট হওয়া যাচ্ছিল 3 কিন্তু হয়ে যাচ্ছে 6। মানে এই যে জিনিসটা আছে এটা যদিও হয়তো হ্যান্ডেল করা সম্ভব, হয়তো অ্যাপ্রোপ্রিয়েটলি ইনহেরিট করা হয় নাই বা যার কারণে তো সাইড এফেক্ট আসতেছে। দেখেন আসলে যে মেইন জিনিসটার উপর ফোকাস করা আছে সেটা হচ্ছে যে মনে করেন যে ইনহেরিটেন্সের একটা ফ্র্যাজিলিটি আছে, মানে ঠিক রোবাস্ট না, যে কেয়ারফুলি ডিজাইন না করলে কি হতে পারে, সাইড এফেক্ট আসতে পারে। যদি অ্যান্সার 3 হওয়ার কথা কিন্তু অ্যান্সারটা হয়ে যাচ্ছে 6। এটাকে ফিক্স করা সম্ভব, কিন্তু এটাকে ফিক্স করার জন্য বেস্ট ওয়ে অপশন দিয়ে কম্পোজিশন। আচ্ছা, তো আমরা কি করতে পারি, ইনস্ট্রুমেন্টেড সেট, এটাকে আমরা কি করতে পারি, মানে সেট অবজেক্টকে রাখতে পারে, কম্পোজ করতে পারে। এখন ডেলিগেশন থ্রু কম্পোজিশন, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ইমপ্লিমেন্ট করতেছে সেটকে কম্পোজ করতেছে আর কি। আমরা এটা আসলে মনে করেন যে হ্যাশ সেট ইউজ না করে সেট ইউজ করলাম। এটা আসলে যেটা হচ্ছে যে প্রোগ্রাম টু ইন্টারফেস প্রিন্সিপাল যেটা আছে ওটা অনুযায়ী, যাই হোক এখানে আমরা এইভাবে করতে পারি আর কি কম্পোজের মাধ্যমে। ওটাই বললাম আগে, এখানে মনে করেন যে যেহেতু এটা সেট ইন্টারফেস, সো সেট অবজেক্ট কি করতে পারে, যে কোনো ক্লাসকে ইউজ করতে পারে যেটা সেট ইন্টারফেস। আমরা ফার্স্ট সেটকে, তার মানে ফাইনাল সেট এস যেটা আছে সেটা আমরা কি করতেছি যে কম্পোজ করতেছি। এবং দিস ক্লাস ইজ ভেরি ফ্লেক্সিবল এন্ড ক্যান র্যাপ এনি প্রি-এক্সিস্টিং সেট অবজেক্ট, এটা কি যে কোনো সেট টাইপের অবজেক্ট নিয়ে হ্যান্ডেল করতে পারে আর কি। যাই হোক, এখন যেটা বলা হচ্ছে যে আমরা সাবক্লাস কখন ইউজ করবো, ইনহেরিট কখন ইউজ করবো, যখন এই সমস্ত প্রিন্সিপালকে মানে স্যাটিসফাই করে তখনই আমরা শুধুমাত্র ইনহেরিটেন্স ইউজ করব। আমাদের কি খেয়াল করতে হবে যে সাব ক্লাসটা হচ্ছে একটা স্পেশাল টাইপের বেস ক্লাস, স্পেশাল টাইপের সুপার ক্লাস, তখন এটাকে ইউজ করা সম্ভব। এমন হলে চলবে না যে সাব ক্লাসটা আসলে সুপার ক্লাসের অথবা বেস ক্লাস একটা রোল প্লে করতেছে। ঠিক আছে, এরকম হলে হবে না। কিন্তু এটাকে হতে হবে, যেহেতু ইনহেরিটেন্স একটা কি ইজ এ রিলেশনশিপ, তাহলে খেয়াল করতে হবে যে সাব ক্লাসটা কি হতে হবে, সুপার ক্লাসের একটা ইজ এ স্পেশাল কাইন্ড অফ অবজেক্ট, এরকম হতে হবে, ইজ এ রিলেশনশিপ থাকতে হবে আর কি। এখন কি করতে হবে যে একটা সাব ক্লাসে কখনোই
অন্য আরেকটা ক্লাসের অবজেক্ট হইতে পারা চলবে না। ঠিক আছে, আপনি একটা সাব ক্লাস মনে করেন যে পার্সনের উপর বেস করে আপনি কি করলেন, প্যাসেঞ্জার বানাইলেন, এজেন্ট বানাইলেন ইনহেরিট কইরা, কিন্তু কি হচ্ছে যে একটা সাব ক্লাসকে খেয়াল রাখতে হবে যখন কখনো সময় সে যেন অন্য একটা ক্লাস না হয়, কিন্তু এটা হইতে পারে প্যাসেঞ্জার এজেন্ট হইতে পারে, এজেন্টটা প্যাসেঞ্জার হইতে পারে। সাব ক্লাসটা কি করতে হবে খেয়াল করলে, সাব ক্লাস শুধুমাত্র বেস ক্লাসটা এক্সটেন্ড করতেছে, কিন্তু বেস ক্লাস অলরেডি ডিফাইন করা মেথডকে ওভাররাইড করতেছে না অথবা নালিফাই করতেছে না, ভয়েড করতেছে না। আর সাব ক্লাসটাকে একটা ইউটিলিটি ক্লাসকে এক্সটেন্ড করবে না। এখন মনে করেন যে মানে আপনার যে প্রবলেম ডোমেইন অথবা সফটওয়্যারের যে ডোমেইনটা আছে, ওই ডোমেইনে মানে সাব ক্লাসটা যদি এরকম হয় যে সেটা কোনো একটা রোল অথবা কোনো একটা ট্রানজেকশন কোনো একটা ডিভাইসকে স্পেশালাইজ করে, সেক্ষেত্রে আপনি সাব ক্লাস ইউজ করতে পারেন আর কি। যদি এরকম হয় যে সাব ক্লাস আপনি যেটা ক্রিয়েট করতেছে সেটা কি করতেছে, কোনো একটা স্পেশাল কোনো একটা রোল অথবা কোনো একটা ট্রানজেকশন অথবা কোনো একটা ডিভাইসের স্পেশালাইজেশন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, মানে সাব ক্লাসটা ক্রিয়েট করতে পারেন। তবে ডেফিনেটলি এটা কি করতে হবে, অন্যান্য রুলগুলোকে স্যাটিসফাই করতে হবে। আচ্ছা, এখন আমরা কি করতেছি, একটা এক্সাম্পল দেখতেছি। মনে করেন পার্সন একটা ক্লাস, আমরা ইনহেরিট করে প্যাসেঞ্জার বানালাম, ইনহেরিট করে এজেন্ট বানালাম। এখন আমরা সাব ক্লাস বানালাম প্যাসেঞ্জার এজেন্ট, আর পার্সন যেটা আছে এটা একটা অরিজিনাল অবজেক্ট, অরিজিনাল ক্লাস। আচ্ছা, আমরা দেখবো যে সে এই কোডের যে প্রিন্সিপাল গুলো আছে ওগুলোকে ফলো করে কিনা। প্যাসেঞ্জার অথবা এজেন্ট, এটা কি স্পেশাল কাইন্ড অফ পার্সন? আসলে স্পেশাল কাইন্ড অফ পার্সন না, এটা আসলে কি করতেছে যে পার্সনের একটা রোল, প্যাসেঞ্জার অথবা এজেন্ট এটা একটা ইন্ডিভিজুয়াল পার্সন, ডিফারেন্ট রোল প্লে করতেছে। সুতরাং কি প্রথম কন্ডিশন যেটা আছে ওইটাকে ফেল করতেছে। তার মানে আমরা যেটা বললাম যে সাব ক্লাসটাকে কি হইতে হবে, স্পেশাল কাইন্ডের পার্সন হইতে হবে। কিন্তু এরকম হবে না যে সে মানে সে মনে করেন পার্সনের কোনো একটা রোল প্লে করতেছে। প্যাসেঞ্জার অথবা এজেন্ট এটা কি পার্সনের একটা স্পেশাল, পার্সনের একটা রোল, এটা স্পেশাল টাইপের পার্সন না, সে প্রথম রোলটাকে ফেল হচ্ছে, তাই তো? নেভার নিডস টু ট্রান্সমিউট, এটা আসলে কি বলতেছে যে একটা সাব ক্লাস, একটা সাব ক্লাসে কি অন্য কোনো একটা ক্লাসের অবজেক্ট হইতে পারবে না। কিন্তু এখানে কি হচ্ছে যে একটা পার্সন কি হতে পারে, এজেন্ট হতে পারে, এজেন্ট কি কোনো একটা ওভার দ্য টাইম একটা প্যাসেঞ্জার কি হতে পারে, এজেন্ট হতে পারে, এজেন্টটা কি হতে পারে, প্যাসেঞ্জার হতে পারে। এটা কি করে একটা সাব ক্লাসে করে তার একটা ক্লাসের অবজেক্ট হইতেছে। সুতরাং এই প্রিন্সিপালকেও সে মেনটেন করলো না। এক্সটেন্ডস রাদার দেন ওভাররাইডস অর নালিফাইস, প্যাসেঞ্জার অথবা এজেন্ট দুইটা কি করছে, পার্সন ক্লাসটাকে এক্সটেন্ড করতেছে, ওভাররাইড করতেছে, কিন্তু পার্সন ক্লাসের ভূমিকাকে সে নাল করে দিচ্ছে না। এটা পাস করলো, ডাজ নট এক্সটেন্ড এ ইউটিলিটি ক্লাস, এটা কোনো ইউটিলিটি ক্লাসকে এক্সটেন্ড করতেছে না, অতএব এটা পাস করলো। এটা কি প্যাসেঞ্জার অথবা এজেন্ট, এটা কি, এটা কোন একটা রোলকে স্পেশালাইজ করতেছে না। ঠিক আছে, যদিও এটা মনে করেন যে একটা রোল, প্যাসেঞ্জার এবং এজেন্ট যেটা পার্সনের একটা রোল, কিন্তু পার্সন নিজে কিনা, পার্সন নিজে একটা রোল না। ঠিক আছে, যদি পার্সন নিজে একটা রোল হইতো তাহলে কি হইতো, এই ইনহেরিটেন্স করাটা ঠিক ছিল। কিন্তু যেহেতু পার্সন নিজে একটা রোল না, সেজন্য সে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতেছে না। আমরা বলতেছি যে যদি এরকম দেখা যায় যে হ্যাঁ সে মানে আমরা সাব ক্লাস করতেছি কোনো একটা পার্টিকুলার রোলের, ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার রোল আছে, এই রোলের একটা স্পেশাল কাইন্ড অফ রোল আমরা ক্রিয়েট করতেছি সাব ক্লাসের মাধ্যমে, সেই ক্ষেত্রে ইনহেরিটেন্সটা ঠিক আছে। কিন্তু এখানে পার্সনকে নিজে কোনো একটা রোল না, সুতরাং সে কি করতেছে, 4 নম্বর মানে রিকোয়ারমেন্ট যেটা আছে, রুল যেটা আছে, এটাকে সে স্যাটিসফাই করতেছে না। যেমন আমরা কম্পোজ দেখলাম, কম্পোজ দেখবো, পার্সনের উপর বেস করে আমরা কি পার্সন রোল ক্রিয়েট করলাম। পার্সন রোলটাকে কি
আমরা প্যাসেঞ্জার এবং এজেন্ট কে ভাগ করলাম। এখানে কি করলাম, মনে করেন প্যাসেঞ্জার অথবা এজেন্ট, প্যাসেঞ্জার এবং এজেন্ট সে কি করতেছে, এটা কি করে পার্সন একটা রোলকে কম্পোজ করছে। রোলটা কি হতে পারে, পার্সন রোল টাইপ, রোল একটা ইন্টারফেস বা ধরনের কিছু একটা হবে। রোলটা কি হতে পারে, পার্সন রোল, এই অবজেক্ট এটাকে কম্পোজ করছে পার্সন রোল, এবং পার্সন রোলটা কি হতে পারে, প্যাসেঞ্জার টাইপ হতে পারে, এজেন্ট টাইপ হতে পারে। এখন প্যাসেঞ্জার এবং এজেন্ট এটা কি, একটা স্পেশাল কাইন্ডের পার্সন রোল, এজেন্ট একটা স্পেশাল টাইপের পার্সন রোল। তাহলে কি করতেছে, সে ইজ এ স্পেশাল কাইন্ড অফ, এটাকে স্যাটিসফাই করতেছে। এখন কি করতে পারবে না, সাব ক্লাস মনে করেন প্যাসেঞ্জার অথবা এজেন্ট, এটা কি করতে পারবে না, আর একটা ক্লাসের অবজেক্ট হতে পারবে না। মানে প্যাসেঞ্জার যে রোলটা আছে এটা কি এজেন্টের, প্যাসেঞ্জার অবজেক্ট কি করতেছে, যে একটা প্যাসেঞ্জার অবজেক্টে থাকতেছে, একটা এজেন্ট অবজেক্ট সবসময় এজেন্ট অবজেক্টই থাকতেছে। ডাজ নট এক্সটেন্ড ইউটিলিটি ক্লাস, পার্সন রোল একটা ইউটিলিটি ক্লাস না। পার্সন রোলটা কি একটা স্পেশাল, পার্সন রোলটা একটা রোল, আর এখানে আমরা কি করতেছি, ইনহেরিট করে প্যাসেঞ্জার এবং এজেন্ট এই দুটাকে ইউজ করতেছে। যেহেতু এটা ইনহেরিটেন্সটা কি হইতেছে, ইনহেরিটেন্সের মাধ্যমে একটা রোল থেকে আমরা স্পেশালাইজড রোল ক্রিয়েট করতেছি, তাহলে ইনহেরিটেন্সটা ঠিক আছে। ইনহেরিটেন্স এবং কম্পোজিশন সামারি কি করতেছে, যে কম্পোজিশন এবং ইনহেরিটেন্স দুইটাই মেথডেরই ইউজের একটা ওয়ে। ইনহেরিটেন্স কি করা হতো, মানে অবজেক্ট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট আর্লি ডেজে ওভার ইউজ করা হতো। ওভার দ্য টাইম আমরা শিখলাম যে মানে ডিজাইনগুলোকে কি করা যায়, মোর ইউজেবল রিইউজেবল করা যায় কম্পোজিশন ইউজ করার মাধ্যমে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে অ্যাভাইলেবল সেট অফ কম্পোজিবল ক্লাসেস ক্যান বি এনলার্জড ইউজিং ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সে ইউজ করার মাধ্যমে আমরা কম্পোজিবল ক্লাসের সংখ্যা বাড়াইতে পারি। কম্পোজিশন ইনহেরিটেন্স ওয়ার্ক টুগেদার, কিন্তু ইন জেনারেল প্রিন্সিপাল ইজ আমরা কম্পোজিশনকে ইনহেরিটেন্সের সাথে বেশি পছন্দ করবো বা ইউজ করবো। প্রোগ্রাম টু অ্যান ইন্টারফেস নট অ্যান ইমপ্লিমেন্টেশন, যেটা আসলে বলা হয়েছে আগেই, মনে করেন যে লিস্ট অ্যারে লিস্টের যে এক্সাম্পলটা আগে বলা হয়েছে ওইটাকে ইউজ করেন আর কি আপাতত। আচ্ছা, কি বলেছে যে ওপেন ক্লোজড প্রিন্সিপাল, এটা কি করতে, সফটওয়্যার এন্টিটিসটা এমন হতে হবে যে এটা এক্সটেনশন ইজিলি করা যাবে, কিন্তু সরি এক্সটেনশন ইজিলি করা যাবে, কিন্তু চেঞ্জ বা মডিফিকেশন যেন সহজে করা না লাগে বা করা না যায়। আচ্ছা, আমরা আমাদের প্রিন্সিপাল যেটা থাকবে, আমরা আসলে চেষ্টা করব যেন মডিউল ডিজাইনটা এমন হয় যে মডিউলগুলো যেন চেঞ্জ করা দরকার না পড়ে, দরকার হলে তাদেরকে এক্সটেন্ড করা যাবে কিন্তু চেঞ্জ করা যাবে না। কিন্তু এই জিনিসটা আসলে মানে মেইনটেইন করাটা খুবই টাফ, সো অলমোস্ট ইম্পসিবল। তো আমাদের চেষ্টা করতে হবে যেন এটা মিনিমাইজ করা যায়। এখন ওপেন ক্লোজ প্রিন্সিপালকে যে সমস্ত মডিউল স্যাটিসফাই করে তারা দুইটা প্রিন্সিপালকে স্যাটিসফাই করবে। কি করতে হবে, মডিউলগুলোকে এক্সটেন্ড করা যাবে যেন নতুন রিকোয়ারমেন্টকে অ্যাডজাস্ট করা যায়। সোর্স কোড অফ দ্য মডিউল ইজ নট অ্যালাউড টু চেঞ্জ। হাউ ক্যান উই ডু দিস? আসলে এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্রিন্সিপালের সমস্ত জিনিসগুলোকেই এগুলোর থ্রুতে আমরা করতে পারি আর কি। ঠিক আছে, স্যাটিসফাই করবে সমস্ত মডিউলটা, আশা করাটা ঠিক না, সম্ভব না। আর যেটা বলেছে ওপেন ক্লোজ প্রিন্সিপালটাকে হার্ট অফ অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন, আমরা যদি এই প্রিন্সিপালটাকে মেনটেন করতে পারি তাহলে এটা কি করবে, গ্রেটেস্ট লেভেল অফ রিইউজেবিলিটি এন্ড মেইনটেনেবিলিটি দেবে।
একটা এক্সাম্পল বলা হচ্ছে যে টোটাল প্রাইস, আমাদের ফোকাস থাকবে আসলে এই প্যারামিটার যেটা পাঠানো হচ্ছে এটা। এইখানে কি করা হচ্ছে, মানে পার্টস এর একটা অ্যারে পাঠানো হচ্ছে, মানে পার্টস এর অ্যারে প্রত্যেকটা অবজেক্টের জন্য কি করা হচ্ছে, এখানে টোটাল প্রাইসটা ক্যালকুলেট করা সম্ভব। এটা কি করেছে, ফাংশনটা কি হচ্ছে, টু টোটাল দ্য প্রাইস অফ ইচ পার্ট ইন দ্য স্পেসিফিক অ্যারে অফ পার্টস। কারণ পার্টটাকে আমরা যদি মনে করি যে পার্ট একটা কি বেস ক্লাস অথবা একটা ইন্টারফেস, এবং এখানে যাদেরকে পাঠানো হবে সবাই কি হবে, এটার উপর বেস করে ক্রিয়েট করা সাব ক্লাস হবে। সেই ক্ষেত্রে কি করবে, সমস্ত ক্যালকুলেশন নতুন নতুন টাইপের যত পার্টস হোক না কেন সে তার প্রাইসটা, টোটাল প্রাইসটা ক্যালকুলেট করতে পারবে। এটা কি করতেছে যে আমাদের নতুন টাইপের পার্টস আসলেও আমাদের এই মেথডটাকে চেঞ্জ করার দরকার হচ্ছে না। তার মানে কি হচ্ছে, যেটা ওপেন ক্লোজ প্রিন্সিপালকে স্যাটিসফাই করতেছে। মানে রিকোয়ারমেন্টস ডিপেন্ডেন্ট, যেহেতু আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যে হ্যাঁ আমাদের নতুন নতুন টাইপের পার্টস আসলেও কি এটা অ্যাডজাস্ট করতে পারবে, হ্যাঁ নতুন নতুন টাইপের পার্টস আসলে এটা অ্যাডজাস্ট করতে পারবে। তো সেক্ষেত্রে কি হতে হবে, পার্টটাই কি হতে হবে, ইন্টারফেস টাইপ অথবা বেস অবজেক্ট বেস ক্লাস টাইপের হতে হবে। আচ্ছা, কিন্তু যদি বিষয়টা এরকম হয়, যদি রিকোয়ারমেন্ট এরকম হয় যে মনে করেন যে প্রাইসিং পলিসি চেঞ্জ হতে পারে ওভার দ্য টাইম, কি হতে পারে যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট যেটা বললো যে যদি পার্টসটা মাদারবোর্ড হয় অথবা মেমোরি টাইপের পার্ট হয়, তাহলে কি হবে, এটার উপর একটা প্রিমিয়াম অ্যাপ্লাই করবে, প্রাইসের উপর একটা প্রিমিয়াম অ্যাপ্লাই করে তারপরে পার্টসের প্রাইসটা ক্যালকুলেট করতে হবে। আমরা কি করতে পারি, ইন জেনারেল স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্রোচ এটাকে আমরা চেঞ্জ করলাম, ঠিক আছে। কিন্তু এটা কি আসলে মানে ওসিপি কে মেনটেন করবে? আমার মনে হয় প্রাইসিং পলিসি বারবার চেঞ্জ হতে পারে, আজকে মেমোরির জন্য হলো, কালকে মাদারবোর্ডের জন্য হলো, পরশু হার্ড ড্রাইভের জন্য, তরশু সিস্টেম ইউনিটের জন্য হলো। তো সেক্ষেত্রে বারবার যখন আমাদের প্রাইসিং পলিসিটা চেঞ্জ হচ্ছে, এই মেথডটা কি কোপ আপ করতে পারতেছে না, এই মেথডটাকে বারবার আমাদেরকে চেঞ্জ করতে হচ্ছে, তাই তো। তো এটা আসলে মানে ওপেন ক্লোজ প্রিন্সিপালকে স্যাটিসফাই করতেছে না রিকোয়ারমেন্টের উপরে বেস করে। ডাজ দিস কনফার্ম টু দ্য ওসিপি? নো। এভরি টাইম অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট কামস আউট উইথ নিউ প্রাইসিং পলিসি, নতুন প্রাইসিং পলিসি যখন আসবে আমাদের কি টোটাল প্রাইস যে ফাংশনটা সেটাকে চেঞ্জ করতে হবে। ইট ইজ নট ক্লোজ ফর মডিফিকেশন, কারণ আমাদেরকে মডিফাই করতে হচ্ছে। এখন যেটা আছে যে আমরা যেহেতু বলতেছি পলিসি চেঞ্জ হচ্ছে, তার মানে পলিসি চেঞ্জ করার জন্য কোড কোথাও না কোথাও আছে। এখন আমরা যদি চাই যে আমরা আমাদের প্রথম যে মেথডটা আছে টোটাল প্রাইস এটাকে ইউজ করবো, এখন নতুন নতুন টাইপের পার্টস হোক অথবা প্রাইসিং পলিসি চেঞ্জ হোক, যাই হোক না কেন আমরা জানি যে প্রথম মেথডটাকে ইউজ করতে, যেন এটা মডিফাই করার দরকার না পড়ে। কিন্তু সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রাইসিং পলিসি এবং গেট প্রাইস এগুলো এমনভাবে ইমপ্লিমেন্ট করতে হবে যেন ওই টোটাল প্রাইসকে আমাদের ইজিলি ইউজ করা যায়। সেক্ষেত্রে এই জিনিসগুলো কি হতে পারে, প্রাইসিং পলিসি যে ক্লাস ওখানে রেসপন্সিবিলিটিটা চলে যেতে পারে। পাবলিক ক্লাস পার্ট এরকম আসতেছে, সেট প্রাইস, গেট প্রাইস, quantity part, extends part, যেটা বলেছে এটা আসলে একটা আচ্ছা, আমরা যদি মনে করেন যে এভাবে করি, গেট প্রাইসের মধ্যে আমরা কি করতেছি, পলিসি অ্যাপ্লাই করতেছি, কিন্তু এটা আসলে এভাবে করার মধ্যে আমাদের যে সমস্যাটা হচ্ছে আসলে, সেক্ষেত্রে কি করতে হবে যে মানে পার্ট ক্লাস যেটা আছে
পার্টের সমস্ত সাবক্লাসকে চেঞ্জ করতে হবে প্রাইসিং চেঞ্জ করার জন্য। আমি যদি মনে করেন যে একবার প্রথম যে এক্সাম্পলটা ছিল, প্রথম এক্সাম্পলটাকে প্রাইসিং পলিসিতে অ্যাডজাস্ট করার জন্য আমরা এইভাবে চেঞ্জ করলাম। সেক্ষেত্রে কি করে, যারা পার্টসকে এক্সটেন্ড করছে তাদের সবাইকে আমাদেরকে এরকম একটা দিতে হবে। মনে করেন যে মেমোরি পার্টসের ক্ষেত্রে এই পলিসি, মাদারবোর্ডের জন্য আর পলিসি, মেইন সিস্টেমের জন্য আর পলিসি, মানে প্রত্যেকটা সাব ক্লাসে প্রাইসিং মেথডটাকে চেঞ্জ করতে হবে। এখন আমরা যদি চাই যে আমরা ওইটা করে চেঞ্জ করবো না, সেটা আমরা কি করতে পারি, একটা প্রাইসিং পলিসি ক্লাস ডিক্লেয়ার করতে পারি এবং সমস্ত চেঞ্জ ওখানে রাখতে পারি। আমরা প্রাইসিং পলিসি সেট করলাম এবং প্রাইসটা কি হবে, প্রাইসিং পলিসির উপর বেস করে প্রাইস হবে। সেক্ষেত্রে আমরা করতে পারি ইজিলি প্রথম মেথডটাকে ইউজ করতে পারবো। এখানে কি করতে পারি যে এই প্রাইসিং পলিসি আমরা কি করতে রান টাইম ডিনামিক্যালি চেঞ্জ করতে পারি। প্রাইসিং পলিসি চেঞ্জের উপরে মানে প্রাইসিং এভাবে অ্যাফেক্টেড হচ্ছে আর কি। আর আমরা কি করতে পারতাম, মানে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশন আমরা প্রাইসিং পলিসি করে কি করতে পারতাম, ডাটাবেজে রাখতে পারতাম। যাই হোক, এখন ওপেন ক্লাস প্রিন্সিপাল একটা সাব প্রিন্সিপাল হচ্ছে যে whenever a system must support a set of alternatives, ideally one class in the system knows the entire set of alternatives। যেখানে মনে করেন যে আমাদের কি দেখতেছি যে প্রাইসিং পলিসি ক্লাসটা কি করতেছে, সমস্ত অল্টারনেটিভকে একসাথে রাখতেছে। এটা আমরা আগেও দেখছি যে মানে আমরা যে সমস্ত জায়গায় বেস ক্লাস ইউজ করা হচ্ছে সফটওয়্যারের, ওই সমস্ত জায়গাতে আমরা যদি সাব ক্লাস এর অবজেক্ট ইউজ করি, সফটওয়্যারটা মানে কমপ্লিটলি রান করা উচিত উইদাউট এনি সাইড এফেক্ট, উইদাউট এনি চেঞ্জ। কিন্তু আমরা দেখলাম যে আমাদের ইনহেরিটেন্সটা যদি সেই কর্ডসের রুল ফলো না করে, তাহলে কি হবে, এটা আসলে মেনটেন করা সম্ভব হবে না আর কি, সাইড এফেক্ট থাকবে আর কি। আচ্ছা, এখন আমরা এখানে যেটা বলতে চাচ্ছি যে শেপ, আমরা যে কোনো শেপ পাঠালে সেটার উপর বেস করে কাজ করতেছে। আমরা যদি মনে করেন শেপ যেটা আছে, শেপটা যদি একটা ইন্টারফেস হয় অথবা বেস ক্লাস হয়, শেপের উপর বেস করে যত জিনিসগুলো ক্রিয়েট করা হবে, রেক্টাঙ্গেল বলেন অথবা স্কোয়ার বলেন, যাই কিছু করি না কেন, এটা যদি আমরা এখানে পাস করি, পাস করলে কি করতে হবে, এই মেথডটা কাজ করতে পারতে হবে। ঠিক আছে, মানে শেপের উপর বেস করে যারা সাব ক্লাস হবে, যে কোনো সাব ক্লাস অবজেক্ট এখানে পাস করলে এই মেথডটা অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট দেওয়ার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে এটা নাও দিতে পারে। যেখানে এক্সাম্পল যেটা বলা আছে যে আমরা একটা রেক্টাঙ্গেল ক্লাস আছে, আমরা এখন চিন্তা করলো যে ঠিক আছে আমাদের একটা স্কোয়ার ক্লাস দরকার। স্কোয়ার ক্লাস আমরা কি করতে পারলাম, এমন হলো যে স্কোয়ার ইজ এ রেক্টাঙ্গেল, তো আমরা কি করতেছি, ইনহেরিট করে একটা স্কোয়ার ক্লাস ক্রিয়েট করার চেষ্টা করতেছি। যদিও ম্যাথমেটিক্যাল স্কোয়ার ইজ এ রেক্টাঙ্গেল, কিন্তু বিহেভিয়ারে তারা কিছুটা ডিফারেন্ট আছে। স্কোয়ারের দৈর্ঘ্য প্রস্থ দুইটাই দরকার নাই, শুধুমাত্র এক বাহু কতটুকু সেটা জানলেই হয়। সেট উইথ অ্যান্ড সেট হাইট, মানে দুইটা জিনিসই স্কোয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, মনে হচ্ছে যে কিছুটা ডিফারেন্স আছে, তো তারপরে একটা স্কোয়ার ইজ এ রেক্টাঙ্গেল। যাই হোক, আমরা হয়তো ডিসিমিলারিটি যেটা আছে ওটাকে কেয়ার না করি, কি করলাম যে স্কোয়ার একটা ইমপ্লিমেন্ট করলাম রেক্টাঙ্গেলকে ইউজ করে, তাই তো। এখন কি হবে, মানে লিঙ্কস অফ প্রিন্সিপাল অনুযায়ী কি করা উচিত, যে সমস্ত জায়গায় রেক্টাঙ্গেল কি ইউজ করা হয়েছে সমস্ত জায়গায় কি যদি আমরা স্কোয়ার কি ইউজ করি, প্রোগ্রামটা এইভাবে কাজ করা উচিত। যাই হোক, আমরা একটা থার্ড ক্লাস ডিক্লেয়ার করলাম, এটা আসলে কি, মানে আমরা ওইগুলোকে ইউজ করবো আর কি। এটা আমরা কি দেখতেছি, মেথড আছে যে টেস্ট এলএসপি একটা মেথড আছে। আচ্ছা, তখন আমরা কি করলাম, একটা রেক্টাঙ্গেল অবজেক্ট ক্রিয়েট করলাম, একটা স্কয়ার অবজেক্ট ক্রিয়েট করলাম, টেস্ট এলএসপি যেটা আছে এটাকে আর দিয়ে কল করলাম, মানে রেক্টাঙ্গেল দিয়ে কল করলাম, তারপর আমরা কি করলাম, স্কয়ার যে অবজেক্ট আছে স্কয়ার অবজেক্ট দিয়ে কল করলাম। ঠিক আছে, এখন দেখা যাক সে আসলে যেটা করবে, যে রেক্টাঙ্গেল অবজেক্টের জন্য অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েটলি দিবে, কিন্তু স্কয়ার অবজেক্টের জন্য অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েটলি দিবে না।
এখানে 25 দিচ্ছে। এখন এটা মনে করেন যে ইমপ্লিমেন্টেশনটা কেয়ারফুলি করলে হয়তো এই সমস্যাটা হইতো না, কিন্তু যেহেতু ইউজার একটা রিজনেবল এস্টিমেশন করছে যে স্কোয়ার ইজ রেক্টাঙ্গেল, ওইটার উপর বেস করেই সে প্রোগ্রামটা লিখছে বা কল করছে, যার কারণে আউটপুটটা এরকম আসছে। তো আমরা যদি মানে কেয়ারফুল না হয় তাহলে এই ধরনের সাইড এফেক্ট আসতে পারে। একটা ব্যাপার যেটা আমি শুরু আগে বললাম যে যখন আমরা ইনহেরিট করবো তখন আমাদেরকে দেখতে হবে যে মানে সাব ক্লাস শুধুমাত্র বেস ক্লাস হইলেই হবে না, মানে সাব ক্লাস ইজ এ বেস ক্লাস শুধুমাত্র এই কন্ডিশন স্যাটিসফাই করলে হবে না, এটা হতে হবে ইন টার্মস অফ বিহেভিয়ারের রেসপেক্টে সাব ক্লাসকে বেস ক্লাস হইতে হবে। আর যদি বিহেভিয়ার চেঞ্জ থাকে তারপরে যদি সাব ক্লাস একটা বেস ক্লাস হয়, তবুও হয়তো ইনহেরিটেন্সটা ইউজ করা ওয়াইজ হবে না। সেক্ষেত্রে এটা কি করবে, লিঙ্কস অফ প্রিন্সিপাল যেটা সেটাকে ভায়োলেট করবে। আচ্ছা, আজকের মতো এখানেই থাক। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।